আমরা অ্যানোডিক প্রোটেকশন পড়ছিলাম। অ্যানোডিক প্রোটেকশন দেওয়ার জন্য একটা পটেনশিওস্ট্যাট দরকার, আর ক্যাথোডিক প্রোটেকশন দেওয়ার জন্য একটা রেকটিফায়ার দরকার। একটা রেকটিফায়ার বলি বা একটা ব্যাটারি বলি বা একটা ডিসি পাওয়ার সোর্স বলি, সব একই কথা। রেকটিফায়ার, ব্যাটারি, ডিসি পাওয়ার সোর্স একই কথা, যার একটা নেগেটিভ পোল থাকে আর একটা পজিটিভ পোল থাকে। আর অ্যানোডিক প্রোটেকশন দেওয়ার সময় একটা পটেনশিওস্ট্যাট থাকে যার তিনটা পোল থাকে। রেকটিফায়ারে থাকে দুইটা পোল, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর অ্যানোডিক প্রোটেকশন দেওয়ার সময় একটা পটেনশিওস্ট্যাট লাগে যার তিনটা পোল থাকে। সেটা আগের দিন বলা হয়েছে, তিনটা পোল কোনটা কিভাবে কানেক্ট করা হয়। তা আমরা অ্যানোডিক প্রোটেকশনে, এক মিনিট একটু ওয়েট করো। অ্যানোডিক প্রোটেকশনে আমরা একটা ডিজার্ট লেন্থের কারেন্ট ফ্লো করি ইন দ্য অ্যানোডিক ডিরেকশন, যাতে করে আমরা একটা ডিজার্ট পটেনশিয়াল পেতে পারি, এবং এটা কন্ট্রোল রেটে। ইচ্ছা মতো যে কোনো অ্যানোডিক কারেন্ট দিলে হবে না, কোনো কাজ হবে না, বরং করশনটা বেড়ে যেতে পারে। সো আমাকে করতে হবে কি, একটা ডিজার্ট রেটে অ্যানোডিক কারেন্ট দিতে হবে এবং কন্ট্রোল রেটে, যাতে করে আমরা একটা টার্গেটে পৌঁছাতে পারি। টার্গেটটা হচ্ছে একটা ডিজার্ট পটেনশিয়ালে পৌঁছবো একটা কারেন্ট দিয়ে। এবং এখানে বলা হয়েছিল তিনটা পয়েন্ট, আমি আগের দিন দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার পুরো প্রোটেকশন জোন হচ্ছে এতটুকু, প্যাসিভ জোন, প্রোটেকশন রেঞ্জ। সো আমি এখানে যদি থাকি 1 প্রোটেকশন রেঞ্জে আছি, এখানে যদি থাকি 2 প্রোটেকশন রেঞ্জে আছি, ঠিক মাঝ বরাবর এখানে যদি থাকি 3 প্রোটেকশন রেঞ্জে আছি। এই সিস্টেমে এটা হচ্ছে সেই মেটালের অ্যানোডিক ডিসসলিউশন কার্ভ। এই 1, 2 আর 3 থাকলে আমি মিনিমাম করশন পাবো, কারণ সেখানে একটা প্যাসিভ রিং তৈরি করছে এবং সেই মিনিমাম করশনটার পরিমাণ হচ্ছে আই করশন প্যাসিভ। এর থেকে কম করশন পাওয়া আর সম্ভব না। আমরা এমন ভাবে কন্ট্রোল রেটে এবং এমন পরিমাণ অ্যানোডিক কারেন্ট দিব যাতে করে তার পটেনশিয়ালটা এই জায়গায় চলে আসে, এই জায়গায় চলে আসে। এই জায়গায় চলে আসে মানে হচ্ছে 3 বরাবর যায়। 1, 2 হলেও চলে, 1, 2 আমরা যাবো না। এই কারণে আমি আগের দিন বলেছিলাম, তোমাদের একজন স্টুডেন্ট, সম্ভবত রোল নম্বর 20, সে বলেছিল স্যার আমি 2 থাকতে পারি। তার একটা যুক্তি ছিল যে 2 থাকার জন্য যে আমার কম কারেন্ট লাগবে। আমি এখন আছি, কোনো কিছু না দেওয়া মানে আমি আছি এই জায়গাতে। এই যে এনভায়রনমেন্টে আছে তার রিডাকশন কার্ভ হচ্ছে এটা, আর আমার ডিসসলিউশন কার্ভ হচ্ছে এটা। সো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। সো করশন হচ্ছে আই করশন হুইচ ইজ ইন দ্য অ্যাক্টিভ জোন। সে বলেছিল সম্ভবত রোল নাম্বার 20, আমি যতদূর মনে পড়ে, স্যার আমার কম কারেন্ট লাগবে এখানে, আমি জোন 2 তে যেতে গেলে। আর জোন 2 তে আমি কম কারেন্ট নিয়ে, সো আমার কস্টিং কম হয়ে যাবে, আমি প্যাসিভ জোনে চলে যাচ্ছি। একটা যুক্তি ছিল তার। কিন্তু আমি বলেছিলাম যে না, এটা জোন 2টা হচ্ছে এই প্যাসিভ প্রোটেকশন যে রেঞ্জ, তার একটা এক্সট্রিম এন্ড। জোন 1টা হচ্ছে একটা এক্সট্রিম এন্ড। এখন ইন্ডাস্ট্রিতে এক্সট্রিম এন্ডে যদি থাকি আমি কোনো কারণে, আর কোনো কারণে যদি একটা মুভমেন্ট হয়, তাহলে সেই এক্সট্রিম এন্ড থেকে সে ডেভিয়েট হয়ে যেতে পারে, মুভ করে যেতে পারে।
মুভ করে যদি 2 থেকে ভিতরের দিকে এইদিকে চলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, স্টিল ইন দা প্রোটেকশন রেঞ্জ। কিন্তু যদি উল্টা দিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে, অ্যাক্টিভ রেঞ্জে চলে আসবে। ঠিক তেমনি 1 থেকে যদি মুভমেন্ট হয়ে ভিতরের দিকে চলে আসে কোনো অসুবিধা নেই, স্টিল ইন দা প্রোটেকশন রেঞ্জ। কিন্তু যদি উল্টা দিকে বাইরের দিকে চলে যায় ট্রান্সপ্যাসিভ রিজিয়নে চলে যাবে, সে করেশন বেড়ে যাবে। সেফ জোন হচ্ছে মিডল রেঞ্জ। বামে ডাইনে যেদিকেই সরুক না কেন আমরা আশা করতে পারি যে বামে এবং ডাইনে যথেষ্ট পরিমাণ একটা ক্লিয়ারেন্স আছে, সেই স্টিল ইট উইল রিমেইন ইন দ্য প্রোটেকশন রেঞ্জ। সেই জন্য অপটিমাম পয়েন্ট হচ্ছে 3। আমরা এখানে থাকবো। ইফ দিস মেটালস আর ইন দ্য প্যাসিভ স্টেট, যদি আমরা ওই যে কিভাবে প্যাসিভ স্টেটে যাব সেটা বললাম, অ্যানোডিক কারেন্ট দিব থ্রু এ পটেনশিয়াল স্টেট এবং কন্ট্রোল রেটে দিব, যাতে করে আমরা টি নিয়ে আসতে পারি। প্যাসিভ স্টেট correction rate would be reduced to I correction passive, তখন correction হবে I correction passive. The optimum potential for analytic protection is in the middle of the passive region. Passive region এর মিডলটা হচ্ছে আমার অপটিমাম লেভেল। সো যখন আমি কোনো কিছু দিব না, কোনো প্রোটেকশন নেব না, তখন তার ইউজুয়াল ওয়েতে তার করেশন হবে ই করেশন অ্যাক্টিভ বলা হচ্ছে বা আই করেশন অ্যাক্টিভ। আর যখন আমি পটেনশিয়াল স্টেট দিয়ে আমরা ডিজায়ার পটেনশিয়াল দিব, তখন আমরা চলে যাব ই করেশন প্যাসিভ এই জায়গাটাতে, এবং তখন করেশন হবে আই করেশন প্যাসিভ। এবারে আমরা কতগুলো সিকোয়েন্স চিন্তা করি। Let us consider the sequences of the events involved in anodically protecting a system. আমরা এক ধাপে ওখানে যাব, অন্যান্য কতগুলো অবস্থা আমরা বিবেচনা করব। ওখানে না গিয়ে অন্য জায়গায় থাকলে কি হতো, সেই কতগুলো অবস্থা ভিন্ন ভিন্ন স্টেপ আমরা বিবেচনা করব। The sequences of the events, কতগুলো ঘটনা সিকোয়েন্স, ফলাফল আমরা কি আমরা দেখব। শুধু আমরা যেটা চাই সেখানেই তার ফলাফলটা তো আমরা দেখবই, অন্য আরো কতগুলো ঘটনার ফলাফল দেখবো। ইনভলভ ইন অ্যানোডিক্যালি প্রোটেক্টিং এ সিস্টেম, যেটা কিনা অ্যানোডিক্যালি প্রোটেক্টিং সিস্টেমের সাথে ইনভলভ। মিক্সড পটেনশিয়াল থিওরি অনুযায়ী যে আমরা এখন কোথায় আছি, আমরা এখন আছি হচ্ছে কোনো কিছু না দেওয়া মানে, কোনো প্রোটেকশন না দেওয়া মানে আমরা কোথায় আছি, এই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আছি যেখানে হাইড্রোজেনের রিডাকশন কার্ভ আর মেটালের অক্সিডেশন কার্ভ অটোমেটিক্যালি যেখানে ইন্টারসেপ্ট করেছে। যেখানে অটোমেটিক্যালি ইন্টারসেপ্ট করে, আমরা যখন এক্সটার্নাল কোনো কিছু না দেই তখন কি হয়, মিক্সড পটেনশিয়াল থিওরি বলে rate of oxidation equals rate of reduction. According to mixed potential theory, applied anodic current density, এটার মানে হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লাইড অ্যানোডিক কারেন্ট ডেন্সিটি দিব, সে কি পরিমাণ দিব সেটার ডেফিনেশনটা হচ্ছে আই অক্সিডেশন মাইনাস আই রিডাকশন। দেখো যখন আমরা কিছু দিব না তখন আই অক্সিডেশন আর আই রিডাকশন সমান, সো এটা জিরো হয়ে যাবে, নো নেট অ্যাকুমুলেশন অফ চার্জ। আমরা যখন কিছু দিব না, কিন্তু যখন দিব এক্সটার্নালি ড্রাইভিং ফোর্স দিব, তখন আর জিরো থাকবে না। So applied anodic current density definition to হচ্ছে difference between the total oxidation and reduction rates of the system. So I applied anodic I oxidation minus I reduction. খেয়াল রেখো এখানে যে anodic current, সেজন্য আগে থাকবে অক্সিডেশন, পরে থাকবে রিডাকশন। সো এইটা বড় হবে, এটা আমরা দিব, so not equal to 0. যখন আমরা এখানে আছি কিছু দেইনি, তখন আমরা বলবো যে অ্যাপ্লাইড অ্যানোডিক কারেন্ট আছে কত, 0। অক্সিডেশন কার্ভে যেতে হবে, অক্সিডেশন কার্ভ কোনটা, এটা, সেই কারেন্ট কত, সেই কারেন্ট হচ্ছে এই 10 স্কয়ার।
আর রিডাকশন কারেন্ট কত? রিডাকশন ইন্টারসেকশন পয়েন্টে সেই কারেন্ট কত? 10 স্কয়ার। সো এটাও যখন আমরা কিছু দিচ্ছি না, 10 স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান হচ্ছে 0। নো নেট অ্যাকুমুলেশন অফ চার্জ। ঠিক এই পয়েন্টে করেশন কত? এনিবডি? যখন আমরা কোনো কিছু দিচ্ছি না, এই ইন্টারসেকশন পয়েন্টে আছে, সো নেট অ্যাকুমুলেশন অফ চার্জ ইজ 0, কারণ অক্সিডেশন কারেন্ট 10 স্কয়ার, রিডাকশন কারেন্ট 10 স্কয়ার ইকুয়াল টু 0। করেশন রেট কত? এই করেশন যেটা এটা তো পটেনশিয়াল। করেশন থেকে ইন্টিগ্রেট করা হয় আই দিয়ে, নট ই দিয়ে না, আই দিয়ে। AF1 ওটা কত ভ্যালুটা? কত ভ্যালুটা এখানে দেওয়া আছে? 10 স্কয়ার 10 স্কয়ার। 10 স্কয়ার। সো আই করেশন হচ্ছে এইটা, এই পরিমাণ করেশন হচ্ছে, এই পরিমাণ করেশন হচ্ছে 10 স্কয়ার। 10 স্কয়ার করেশন হচ্ছে তার তখন, এবং অ্যাক্টিভ রিজিয়নে করেশন হচ্ছে, ফার্স্ট রেটে করেশন হচ্ছে। যখন আমরা কিছু দিচ্ছি না, তখন তার পয়েন্ট, যে পয়েন্টে আছে, হ্যাঁ, সেই পয়েন্টের পটেনশিয়াল হচ্ছে ই করেশন, আর আই হচ্ছে আই করেশন 10 স্কয়ার। এই রেটে করেশন হচ্ছে। এবার আমরা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা যাবো যে E4 এ যাব। E4টা সে মিডল পয়েন্ট দ্বারা আছে। যাওয়ার আগে আমরা একবার ডাইরেক্ট E4 এ যাবো। আমরা কতগুলো E1 এ যাবো, E2 তে যাবো, E3 তে যাবো, E4 আমরা বোঝার চেষ্টা করবো, আমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। তাহলে কেন আমরা E4 এ যাবো, কেন অন্যান্য জায়গায় থাকবো? Optimum current density is shifted from corrosion potential to optimum corrosion potential E4. আমরা আছি ই করেশনে, এই জায়গায় আছি, এখান থেকে আমরা যাব E4 এ যাব। E4 এ যাব কারণ E4 মানে হচ্ছে সেই 3 পয়েন্ট আমরা ওখানে যাব বলছি, E4 এ যাব। সো ফার্স্টে ওই যে অ্যাট ই করেশন আই অক্সিডেশন আমরা যেখানে আছি সেটা বলা হচ্ছে। এখানে আই অক্সিডেশন আর আই রিডাকশন সমান, একটু আগে আমি দেখালাম। আই অক্সিডেশন মানে হচ্ছে 10 স্কয়ার, আই রিডাকশন মানে হচ্ছে 10 স্কয়ার। তার মানে নেট কারেন্ট হচ্ছে 0, কিন্তু একটা করেশন রেট আছে। করেশন রেটটা কত? এবং ফার্স্ট করেশন রেট হচ্ছে ওইটা 10 স্কয়ার, দ্যাট ইজ 100 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। ইউনিট হচ্ছে মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। সো এটা হচ্ছে 1 নম্বর, যেখানে আমরা আছি যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই করিনি, পটেনশিয়াল স্টেট অ্যাপ্লাই করিনি সেটা। এবার আমরা আস্তে আস্তে ওই দিকে যাই। সো আমরা কোথায় যাব? আমরা E1 এ যাব। এখান থেকে E1 এ যাব, একবারে যাব না, আমরা আস্তে আস্তে যাব। E1 এ যাব। E1 এ যেতে গেলে আমাকে কি করতে হবে? কিছু আমাকে কারেন্ট অ্যাপ্লাই করতে হবে। এমনি এমনি সে E1 এ যাবে না, আমি অ্যানোডিক কারেন্ট অ্যাপ্লাই করতে হবে। অ্যানোডিক কারেন্টের ডেফিনেশনটা আমি বলেছি কি? অ্যানোডিক কারেন্টের ডেফিনেশনটা হচ্ছে আই অক্সিডেশনটা আগে, যেহেতু অ্যানোডিক কারেন্ট, মাইনাস আই রিডাকশনটা পরে। আমি E1 এ যেতে গেলে আই অক্সিডেশন, সো আমাকে আই হচ্ছে এই ওয়াই এক্স অ্যাক্সিসে, সো আমাকে অ্যানোডিক কার্ভে যেতে হবে। অ্যানোডিক কার্ভ হচ্ছে এস কার্ভ। সো E1 এর অ্যানোডিক কারেন্ট কোথায়? এস কার্ভে। সো এই জায়গার কারেন্টটা কত? 10 টু দি পাওয়ার 3 মাইনাস, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মাইনাস আই রিডাকশন কার্ভে যেতে হবে। ওই একই লেভেল বরাবর, E1 লেভেল বরাবর রিডাকশন কার্ভে যেতে হবে। রিডাকশন কার্ভ কোথায়? এই জায়গায় কত ভ্যালু? কত? 10। তো এই জায়গার ভ্যালু হচ্ছে 10। তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 3, 1000 বিয়োগ 10, তাহলে 990। তাহলে এই পরিমাণ মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, এই পরিমাণ আমাকে অ্যানোডিক কারেন্ট দিলেই আমি E1 এ যেতে পারবো। সো অ্যাট E1 অ্যাপ্লাইড কারেন্ট ডেন্সিটি, অ্যাপ্লাইড মানে এখানে অ্যানোডিক কথাটা লেখা নেই। অ্যানোডিক কারেন্ট ডেন্সিটি হচ্ছে 990 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। কিভাবে 990 হলো বুঝলে তো? ক্যালকুলেশনটা আমি এখানে দেখালাম। আমাকে অক্সিডেশন কারেন্ট দেখতে হবে আগে,
সো অক্সিডেশন কার্ভে যেতে হবে, সেখান থেকে ভ্যালুটা নিতে হবে, বিয়োগ রিডাকশন কার্ভে যেতে হবে, রিডাকশন ভ্যালুটা নিতে হবে। এই 10⁻³ - 10 = 990 আসে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন এই জায়গায় যে আমি E1 এ গেলাম, এটা E1 এ যেতে গেলে আমার এত অ্যানোডিক কারেন্ট দিতে হবে। ওই সময় আমার সিস্টেমের করেশনটা কত হবে? এনিবডি? আই 10 এর ঘরে যেটা স্যার। আমি বুঝিনি, আর একটু ক্লিয়ার করে বলো। 10 কিউব যেটা কি স্যার? 10³ রাইট। অন্য কেউ ওই একই ভ্যালু বলবে তোমরা, না অন্য কেউ অন্য ভ্যালু বলবে? এই পরিমাণ আমি কারেন্ট দিব, কারেন্ট দিলে আমি E1 এ পৌঁছবো, তখন মেটালের করেশন রেটটা কত হবে? কৌশিক বলেছে 10³ তোমরা অন্য কেউ কিছু বলবে না, ওইটাতেই থাকবে? আচ্ছা, ওইটাতেই থাকবে, কারণ করেশনটা কোথায় হচ্ছে জানতে গেলে আমার অক্সিডেশন কার্ভের করেসপন্ডিং কারেন্ট দেখতে হবে। সো অক্সিডেশন কার্ভ হচ্ছে এটা, তার কারেন্ট হচ্ছে 10⁻³। সো তাহলে কি হলো? করেশন রেট হচ্ছে 10⁻³ mA/cm²। তাহলে দেখো আমি একটা কারেন্ট অ্যাপ্লাই করলাম, একটা কারেন্ট অ্যাপ্লাই মানে কিছু আমি টাকা ইনভলভ করলাম, টাকা ইনভলভ করে আমি করেশনকে নিয়ে গেলাম 1000, আর টাকা ইনভলভ না করলে করেশন হচ্ছিল 100। তাহলে আমি কি E1 এ থাকবো কোনোদিন? কোনোদিন E1 এ থাকার কথা না। বোকা ছাড়া কেউ E1 এ যে থাকবে না। টাকা খরচ করলো, আবার করেশনকে বাড়িয়েও দিল, তাহলে E1 এ থাকা আমার জাস্টিফাইড না। সো E1 বাতিল। এটা হচ্ছে বোকার কাজ। তাহলে আমরা দেখি অন্য আরেকটা দেখি, আর একটু চালাকি করে কোনো জায়গায় সুবিধাজনক অবস্থানে যাওয়া যায় কিনা। আমরা এবার E2 তে যাব। একইভাবে E2 তে তাহলে অ্যাপ্লাইড কারেন্ট কি হবে? অক্সিডেশন কারেন্ট কত? এই জায়গায় এটা কত? 10⁻⁴। সো 10⁻⁴ মাইনাস রিডাকশন কার্ভ এখানে কত? 1। সো 1 10⁻⁴ থেকে 1 বিয়োগ করলে আর না করলে তেমন কিছু যায় আসে? তেমন কিছুই যায় আসে না। সেই জন্য এর এখানে বিয়োগ করিনি, না করে 10⁻⁴ - 1 সমান এটাই রেখে দিয়েছে, 10⁻⁴ রেখে দিয়েছে, 1 আর বিয়োগ করিনি। সো এট E2 তাহলে আমাকে কত কারেন্ট লাগছে? অনেক বেশি, অনেক বেশি। এখন আগেরটাতে 990 আমি দিচ্ছিলাম কারেন্ট, এখন আমাকে অনেক বেশি কারেন্ট দিতে হচ্ছে, 10,000 mA/cm² কারেন্ট দিতে হচ্ছে। এটা হচ্ছে 10⁻⁴। তা দেই, আমি দিব, অসুবিধা নেই। আমার যদি করেশন কমে আসে আমি দিব। করেশন কত হবে তখন? 10⁻⁴। দেখো আরো বোকা হয়ে যাচ্ছি না আমি? হ্যাঁ, এর থেকে দুই তবু কম বোকা ছিলাম, যে কম কারেন্ট দিচ্ছিলাম, কম খরচ করছিলাম, কম করেশন হচ্ছিল। আরো বেশি বোকা হয়ে গেলাম, আরো বেশি পয়সা খরচ করলাম, আরো বেশি করেশন বেড়ে গেল। তো এটা হচ্ছে আরো বেশি বোকা হয়ে গেলাম, ডবল স্টার দিয়ে, ডবল কাটা দিয়ে দিলাম, না এটা হবে না। সো এবার E3 তে যাই। E3 তে কি হবে? অ্যাপ্লাইড কারেন্ট ডেন্সিটি কত হবে? অ্যাপ্লাইড কারেন্ট ডেন্সিটি আমার দেখতে হবে যে অ্যানোডের সঙ্গে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই জায়গা, এটা কত? 1। সো এটা যদি 1 দেই, আর ক্যাথোডের এইটা একটু এলোমেলো হয়েছে, আমরা এটাকে এই পয়েন্টটাই ধরে নেই। হ্যাঁ, এই পয়েন্টটা, এটা হচ্ছে 10⁻⁻1। সো 1 মাইনাস 10⁻⁻1 -1, তাই না? তাহলে 1 - 10⁻⁻1 মানে কি কত? 0.9। কত কম কারেন্ট, হ্যাঁ, অনেক কম খরচ, 0.9। আর এখানে করেশন কত হবে? 1 করেশন। এটা অনেক চালাকির কাজ, তাই না? 0.4 মানে হচ্ছে পটেনশিয়াল E3। ওই যেটা আগের দিনে ওই যে নির্ঝর সম্ভবত বলেছিল, রোল নম্বর 20, যে স্যার আমি এখানে থাকবো, কারণ কারেন্ট কম লাগবে, আসলেই কারেন্ট কম লাগবে, এবং আমরা করেশনও কম, অনেক কম। সো একটা অনেক বুদ্ধিমানের কাজ, কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ আমার যদি ওই মুভমেন্টের কারণে সে শিফট করে চলে যায়, দেখা যাবে এখান থেকে আমি এদিকে চলে আসছি।
সেজন্য এটা সেফ জোন না, আমাকে একটা যথেষ্ট ক্লিয়ারেন্স থাকতে হবে। সো এইবার আমরা E4 E3 এর সাথে E4 এর পার্থক্যটা দেখি। E4 এ আমি যদি যেতে চাই, সো এখানে কত 1, সো 1 উপরে লিখি 1 মাইনাস 1 মাইনাস কত, এই জায়গায় কত 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3। 1 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 বিয়োগ করলে খুব কি কমে, ওই 1 এর মতোই থাকে বোধহয়, তাই সেই জন্য এটা কমানো হয়নি। আমি আমার পয়েন্টারটা খুঁজে পাচ্ছি না। 10 to the power minus 3, so এটাকে 1 ই রাখা হচ্ছে। So at E4 the applied kinetic current density 1, 10 to the power minus 3, খুব সামান্য পরিমাণ বিয়োগ করা হয়নি 1, so 1 রাখা হচ্ছে, এত অ্যাম্পিয়ার লাগবে। এবং করেকশন রেট কত, করেকশন রেট যে ওইটাই, সেই 1 ই করেকশন রেট। হ্যাঁ, তাহলে 3 আর 4 এর ভিতর পার্থক্য কি হচ্ছে দেখো, 3 আর 4 এর ভিতরে 3 তে লাগছিল 0.9 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, আর 4 এ লাগছে 1 মিলি অ্যাম্পিয়ার, অলমোস্ট সেম। এটি আর কতটুকুই বা পয়সা বেশি খরচ হবে, তেমন কোনো পয়সা খরচ বেশি হবে না। আর কারেন্ট করেকশন কত 1 মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, এখানেও 1 মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমার কোনটা, আমার সেফ জোন, অনেক সেফ জোন হচ্ছে এটা। 3 অত সেফ জোন না। সো খরচ অলমোস্ট 1, আমি আউটপুট 1 পাবো, কিন্তু অনেক সেফ জোন হচ্ছে এইটা E4। সো আমরা E4 এ থাকবো। ক্লিয়ার হয়েছে? এই কারণে আমরা E4 এ যাব। এখন এটা হচ্ছে অ্যানোডিক কারেন্ট দিলাম, ঠিক একইভাবে আমরা ক্যাথোডিক কারেন্ট দিয়েও কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু ওই জায়গায় তাহলে আমরা একটু কম্পারিজন দেখতে হবে, যে ওই জায়গায় যদি আমি ক্যাথোডিক কারেন্ট দিয়েও পৌঁছাতে পারি, তাহলে হোয়াই নট ক্যাথোডিক কারেন্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখি কম্পারিজনটা কেমন ক্যাথোডিক কারেন্ট দিলে। তাহলে ক্যাথোডিক কারেন্ট দিতে গেলে তোমাকে এটা দেখলে তোমরা বুঝে ফেলবা, আগে এখান থেকে একটু দেখি। সো ক্যাথোডিক কারেন্ট, অ্যাপ্লাইড অ্যানোডিক কারেন্টের ডেফিনেশনটা যদি এই হয়, আই অ্যাপ্লাইড অ্যানোডিক সমান আই অক্সিডেশন মাইনাস আই রিডাকশন, তাহলে ক্যাথোডিক কারেন্টের ডেফিনেশনটা কি হবে, আই অ্যাপ্লাইড ক্যাথোডিক, সেটা ডেফিনেশনটা কি হবে, রিডাকশন মাইনাস অক্সিডেশন, আই রিডাকশন মাইনাস আই অক্সিডেশন, রাইট, আই অক্সিডেশন। তাহলে ওই জায়গায় যেতে গেলে রিডাকশনটাকে বড় রাখতে হবে। তাহলে আমি কোন দিকে যাব, আমি আবার সেই স্পন্টেনিয়াস যেখানে ছিল সেখান থেকে শুরু করব। আমি অক্সিডেশনের সময় আমরা উপরের দিকে গেছি, উপরের দিকে যে এখানে পৌঁছেছি। এখন আমি যদি ওইভাবেই পৌঁছাতে চাই, তাহলে আমার সবসময় তো দেখো উপর দিকে যাচ্ছে, অক্সিডেশন কার্ভটা বেশি, রিডাকশন কার্ভটা তো কম। তাহলে আমি কি করব, ক্যাথোডিক প্রোটেকশনের জন্য রিডাকশন কার্ভটা তো বড় রাখতে হবে, এই ভ্যালুটা তো সবসময় বড় রাখতে হবে। তাহলে কি করব, নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, রাইট। ওখান থেকে দেখো নিচের দিকে এই রিডাকশন কার্ভ এইটা নিচের দিকে বড় হয়ে গেছে, আর অক্সিডেশন কার্ভটা নিচের দিকে কম হয়ে গেছে। তা আলটিমেটলি আমরা এখানে ক্যাথোডিক প্রোটেকশন কোনোভাবেই ফিজিবল হবে না, ইকোনমিক্যাল হবে না। সেই জন্য এখানে আমরা ওই যে সিকোয়েন্স অফ অর্ডার, আগেরটাতে যেমন বললাম যে আমরা অ্যানোডিক প্রোটেকশনে আমরা কতগুলো সিকোয়েন্স অফ অর্ডার দেখি, তো এখানে সিকোয়েন্স অফ অর্ডার দেখে কোনো লাভ নাই, এটা আসলে অনেক এক্সপেন্সিভ। আমরা পাবো এই করেকশন রেট আমরা অ্যাচিভ করতে পারবো, কিন্তু সেটা এত বেশি এক্সপেন্সিভ, সেই জন্য এখানে আর এত সিকোয়েন্স দেখা হয়নি, আমরা ডাইরেক্ট একদম চলে গেছি। সেটা হচ্ছে কোথায়, এই জায়গায় ই ক্যাথোডিক প্রোটেকশন। তো এখানে যদি আমরা যাই দেখো, তাহলে আমাদের কি হবে, আমাদের রিডাকশন আর ভ্যালুটা কত, আমরা ইসি পটেনশিয়ালে যদি যাই, উপরের দিকে না এই পটেনশিয়ালে যদি যাই, তাহলেও আমরা ওই একই করেকশন পাবো। আমাদের অ্যাপ্লাইড কারেন্ট কত লাগবে ইসিতে যেতে গেলে, ফার্স্ট হচ্ছে আই রিডাকশন, সেটা কত, আই রিডাকশন হচ্ছে এত, কত এটা 10 to the power 4, সো 10 to the power 4 মাইনাস আই অক্সিডেশন কত 1, তো 10 to the power 4 থেকে 1 আমরা আগের বারেও বিয়োগ করিনি, তাহলে 10 to the power 4 ই লিখে দেই। তাহলে এত মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার,
কারেন্ট লাগবে, তাই না? কারেন্ট লাগলে আমরা তখন ইসিতে পৌঁছাবো। ইসিতে পৌঁছালে তখন করশন কত হবে? করশন আমাকে দেখতে হবে যে অক্সিডেশন কার্ভে কোথায় ইন্টারসেপ্ট করছে। অক্সিডেশন কার্ভ হচ্ছে এস কার্ভ, ইন্টারসেপ্টটা কোথায়? এই জায়গায়, তাই না? তো তখন এই জায়গায় ইন্টারসেপ্ট, তাহলে করশনটা কত? 1। সেই 1ই আমি পাচ্ছি, কিন্তু সেটা প্যাসিভ জোন না, সেটা অ্যাক্টিভ জোন। অ্যাক্টিভ জোনে আমরা জোর করে অ্যাক্টিভ জোনের একটা লো ভ্যালুতে নিয়ে যাচ্ছি, এবং নেয়ার জন্য আমাকে কত ক্যাথোডিক কারেন্ট দিতে হচ্ছে? 10⁴। আর ওইটাকেও আমরা জোর করেই যাচ্ছি, কন্ট্রোল রেটে বলেছি, ডিজায়ার্ড রেটে বলেছি, কিন্তু আমি কারেন্ট দিচ্ছি মাত্র 1 mA/cm², এবং আমরা প্যাসিভ জোনে যাচ্ছি, এবং আমরা করশন পাচ্ছি 1 mA/cm²। So you can imagine which one is better. Let us consider sequence of events involved in cathodic protection system. আগের কথাটাই এখানে বলা হয়েছে, কিন্তু আমরা অনেকগুলো সিকোয়েন্স এখানে দেখে নিই। আমরা একটাই দেখেছি, I applied cathodic, I reduction minus I oxidation. So at EC হচ্ছে সেই ভ্যালুটা যেখানে আমরা এই অক্সিডেশনের এই পয়েন্টটাতে আমরা অ্যাক্টিভ জোনে ওই একই কারেন্ট পাবো, একই করশন পাবো। So applied current density হচ্ছে 10⁴ আর কি 10⁴ -1, 1টা বাদ দেওয়া হয়নি, 10⁴। আমাদের এই পরিমাণ কারেন্ট দিতে হবে, ক্যাথোডিক কারেন্ট, এবং তখন করশন রেট হবে 1 mA/cm², একই। সো তাহলে কি হচ্ছে? 10⁴ mA/cm² of applied cathodic current or 1 microampere/cm of applied anodic current produce the same corrosion rate, একই corrosion rate তৈরি করে। তা আমরা ডেফিনেটলি আমার ঐকিক নিয়ম বলে 10⁴ টাইমস মোর এক্সপেন্সিভ হয়ে যাবে এটা ক্যাথোডিক কারেন্ট দিলে, হ্যাঁ? এবং সেই করশন রেটটা আমি একই পাবো, যেটা খুবই মিনিমাম। এর থেকে মিনিমাম করশন রেট আর পাওয়া সম্ভব না। So anodic protection is much more efficient than cathodic protection in acid solution. So acid solution এ anodic protection টা much more efficient than cathodic protection. এবং এই যুগান্তকারী এই যে আমাদের যেটা পেলাম, আমরা বেনিফিটটা পেলাম, এটা মডার্ন থিওরি আবিষ্কার হওয়ার পরেই পেলাম। আদারওয়াইজ মডার্ন থিওরি আবিষ্কার হওয়ার পরে তো অ্যানোডিক প্রোটেকশন সিস্টেমই ছিল না, তখন সবাই ওইভাবেই যেত ক্যাথোডিক প্রোটেকশন দিয়ে, এবং অনেক বেশি এক্সপেন্সিভ প্রসিডিউর ফলো করে আমরাকে করশনকে কমিয়ে আনতাম। এরকম কারেন্ট দিতে হতো আমাদেরকে। তো মডার্ন থিওরি দেখো আমাদেরকে কত উপকার করেছে। এখন একটু কোনো উপকার পেতে হলে আবার কিছু ছাড় তো দিতেই হয়, কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয়। এখন দেখতে হবে ছাড় দেওয়াটা বড় না পাওয়াটা বড়। পাওয়াটা যদি বড় হয় ডেফিনেটলি আমরা ছাড় দিতে রাজি আছি, কোনো আপত্তি নেই। সো একটু কম্পারিজন আছে। কম্পারিজন, ফার্স্ট কম্পারিজনটা কি, যে একটা পটেনশিয়াল স্টেট, আর ওইটা হচ্ছে একটা পটেনশিয়াল স্টেট লাগে তোমার অ্যানোডিক প্রোটেকশন দেওয়ার জন্য, আর ক্যাথোডিক প্রোটেকশনের জন্য একটা ব্যাটারি লাগে, সিম্পলি একটা ডিসি ব্যাটারি। তাই বলে তোমার ওই যে 10 টাকা দামের সানলাইট ডিসি ব্যাটারি দিলে হবে না, একটা ভালো ব্যাটারি লাগবে, হ্যাঁ, আর একটু দাম আছে, এক্সপেন্সিভ। কিন্তু পটেনশিয়াল স্টেটের মতো ওই 3 পয়েন্ট ওয়ালা পটেনশিয়াল স্টেটের যে দাম, তার থেকে অনেক কম দাম একটা রেকটিফায়ার, একটা ডিসি পাওয়ার সোর্সের। সো অ্যানোডিক প্রোটেকশনের সমস্যাটা ওখানেই যে প্রাথমিক ইনস্টলেশন কস্টটা বেশি, কারণ একটা পটেনশিয়াল স্টেট তোমাকে ইনভলভ করতে হবে। আর ক্যাথোডিক প্রোটেকশনে একটা রেকটিফায়ার, একটা ব্যাটারি ইনস্টল করলে হয়ে যায়, যার দাম অনেক কম। সো ইনস্টলেশন কস্ট অ্যানোডিক প্রোটেকশনে বেশি, কিন্তু মেইনটেনেন্স কস্ট সেই তুলনায় অনেক 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 কম। সো ওয়ান্স ইউ ইনভলভ মেজর মানি, মেজর বলতে অত মেজর না, কিছুটা মেজর মানি, you will get a lot of benefit during the entire length of time of your protection. Ultimately, তুমি gain হবে। সো আমরা একটা কম্পারিজন দেখি, এই কম্পারিজনটা তোমার বইতেই দেওয়া আছে, হুবহু বই থেকেই কপি করে আনা, ফন্টানার বইতে দেওয়া আছে। আমি টেবিল নাম্বারটা দিয়েছি কিনা জানি না, দেইনি টেবিল নাম্বারটা, তোমরা দেখতে পাবা ফন্টানার বইতে আছে, হুবহু সেটা। সো অ্যানোডিক প্রোটেকশন এন্ড ক্যাথোডিক প্রোটেকশন। সো আরো কিছু লিমিটেশন আছে। অন্য কেউ একটা লিমিটেশন বলতে পারো না দেখে? দেখো না, না দেখে বলো।
অ্যানোডিক প্রোটেকশন আরেকটা লিমিটেশন বলতো কমন কনসেপ্ট থেকে, খরচ ছড়াও। অ্যাক্টিভ প্যাসিভ মেটালে হবে শুধু দেখে বলেছো নাকি না দেখে বলেছো? হ্যাঁ স্যার, পাঁচটাই। আচ্ছা ঠিক আছে, কারণ ওটা আমরা দেখেছি কি এস কার্ভ, তাই না? মানে অনলি মাত্র অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, যেখানে অ্যানোডিক প্রোটেকশনের কনসেপ্টটাই হচ্ছে যে একটা ইয়ে ফেলতে হবে তোমাকে, থিন ফিল্ম ফেলতে হবে, যেটা কিনা প্যাসিভ ফিল্ম। প্যাসিভ ফিল্মটা অ্যাক্টিভ প্যাসিভ মেটাল না হলে তো পড়বে না। শুধুমাত্র এটা লিমিটেশনটা হচ্ছে ওই 4টা মেটালের উপরে আমি যেতে পারবো, ওই 4টা মেটাল অথবা তার অ্যালয়ের উপরে, কিন্তু ক্যাথোডিক প্রোটেকশন যে কোনো মেটালের উপরে। সো কম্পারিজনটা হচ্ছে ফার্স্ট ওয়ান অ্যাপ্লিকেবিলিটি। অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মেটালস অনলি অ্যানোডিক প্রোটেকশন, এটা অল মেটালস। সো এটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন একটা লাভজনক, এটা ওয়াইড অ্যাপ্লিকেশন আছে। তারপরে কোন ধরনের করসিভনেস, খুব লো করসিভ মেটাল ইউজ করা যায় নাকি খুব হাই, নাকি কোনো লিমিটেশন আছে, এটা এখানে লাভ। উইক টু অ্যাগ্রেসিভ, খুব উইক মেটালে অ্যাপ্লাই করা যায়, খুব অ্যাগ্রেসিভ মেটালে যার করশন খুব বেশি হয় সেটাকেও কমিয়ে আনা যায়। এটা খুব বেশি করশন হয় এরকম মেটালে এটা এটা সিঙ্গেল দাগ, এটা অ্যাপ্লিকেবল না। উইক টু মডারেট অ্যাগ্রেসিভ মেটালে আমরা এটা ইউজ করে লাভ পাই না। সো এই দিক থেকে তোমার এইটা বেটার। ইনস্টলেশন কস্ট, এটি শুরুতেই বললাম, এখানে এটা বেটার, কারণ এখানে একটা ডিসি ব্যাটারি লাগে যেটা চিপার, আর এটা হাই একটা পটেনশিওস্ট্যাট লাগে, সেটা এক্সপেন্সিভ। বাট অপারেশন কস্ট ভেরি লো। অপারেশন কস্ট দেখো মাত্র কত 1 এম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার দিয়ে তুমি সেম পাচ্ছ, আর এখানে থাকে 10⁴ মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। সো ভেরি লো। থ্রোয়িং পাওয়ার মানে এফিসিয়েন্সি, সো এটা এফিসিয়েন্সি ভেরি হাই। ইনপুট থ্রোয়িং পাওয়ার মানে হচ্ছে আমি যেটা থ্রো করি সেটার কতটুকু পাই। আমি থ্রো করি মানে কি, আমি ইনপুট যা দিই, অলমোস্ট সেরকমই পাই, আর এটা সেটা পাওয়া যায় না। সো এফিসিয়েন্সি কম, এটা থ্রোয়িং পাওয়ার হলো, সো ভেরি হাই, এটা বেটার। সিগনিফিকেন্স অফ অ্যাপ্লাইড কারেন্ট, আমরা যে কারেন্টটা অ্যাপ্লাই করি সেই কারেন্টটা থেকে often a direct measure of protected corrosion rate, আর এটা একটু কমপ্লেক্স। আমি আউটপুট কত পাবো সেটা শুধু ওই অ্যাপ্লাইড কারেন্ট দেখে বোঝা যায় না, অনেক ক্যালকুলেশন লাগে, এবং ক্যালকুলেশন থেকেও দেখা যায় যে অনেক ডিসক্রিপেন্সি আছে, হুবহু মেলে না। সো এটা কমপ্লেক্স, সো এটা বেটার। আর অপারেটিং কন্ডিশন, এই শেষের দুইটা কাছাকাছি জিনিস, কনসেপ্ট দুইটা কাছাকাছি। কন্ডিশন can be accurately and rapidly determined by electrochemical measurements. ওই আমি যে অ্যাপ্লাই করি সেইটা থেকেই এটা ডাইরেক্ট আমরা পেতে পারি। আর এখানে হচ্ছে তা পাই না, আমাকে ইম্পেরিক্যাল টেস্টিং করতে হয়, করে অনেক ক্যালকুলেশন করতে হয়, করার পরে তারপর দেখা যায় যা পাওয়ার কথা তার কাছাকাছি একটা যাচ্ছি, ডাইরেক্ট মেজারমেন্ট হয়নি। সো এই শেষের দুইটা হচ্ছে কাছাকাছি দুটো প্যারামিটার, এবং সেই দুটার কনসেপ্টে এটাই। দেখো আমরা কয়টা দেখলাম এখানে প্যারামিটার, 1 2 3 4 5 6 7টা, 7টার ভিতরে 5টা প্যারামিটারে in terms of 5 parameters anodic protection is better, only 2 parameters, একটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি, সেইটাতে ক্যাথোডিক প্রোটেকশন বেটার, আর একটা হচ্ছে ইনস্টলেশন কস্ট, সেটাতে ক্যাথোডিক প্রোটেকশন বেটার, বাকি সবগুলোতে অ্যানোডিক প্রোটেকশন বেটার। এই তোমাদের ছিল হচ্ছে যে ম্যাটেরিয়াল সিলেকশন আমরা শেষ করেছি, অল্টারেশন অফ এনভায়রনমেন্ট শেষ করেছি, ডিজাইন শেষ করেছি, ক্যাথোডিক অ্যানোডিক প্রোটেকশন শেষ করলাম। এর ফাইনালটা ছিল কোটিংস। কোটিংস অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, ম্যাটেরিয়ালের সারফেসটাকে চেঞ্জ করে দিতে পারি। সারফেস চেঞ্জ করে দিলে কি হয়ে গেল, আমরা চিপার একটা ম্যাটেরিয়াল ইউজ করে মাইল্ড স্টিল ইউজ করলাম, আর সারফেসে যদি আমরা অন্য কোনো নন করসিভ কোনো মেটালে বা করশন কম হয় এমন কোনো মেটালের একটা কোটিংস দিতে পারি, গোল্ডেরই দিতে পারি, তাহলে কি হয়ে যায়, তাহলে তার করশন অনেক কমে যায়,
কারণ এনভায়রনমেন্ট দেখবে সারফেসে কি পাচ্ছে, সে ভিতরে কি পাচ্ছে সেটা দেখবে না। এইভাবে আমরা কোটিংস এর মাধ্যমে আমরা কারেকশনকে অনেক বাড়াতে পারি। কোটিংসটার ডিটেইলস, এটা অনেক বড় একটা চ্যাপ্টার না, অনেক বড় একটা সাবজেক্ট। এইটাই তোমাদেরকে 3-2 তে পড়ানো। এটা বিস্তারিত এখন যাওয়া যাবে না, শুধু একটু ধারণা দিতে হবে এবং এটা থেকে কোনো কোশ্চেন থাকবে না। তোমাদের সিলেবাস এখানেই শেষ। তবে 4th ইয়ারের যেটা পড়ানো হবে কোটিং, সেই জিনিসটা কি একটু ধারণা নিয়ে যাও। মেটালিক আর আদার ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, যে আমরা চিপার কোনো মেটালের উপরে বা অ্যালয়ের উপরে অন্য কোনো মেটালের অথবা কোনো ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের কোনো কোটিং দিয়ে আমরা এনভায়রনমেন্টকে বোঝাই যে তোমার এনভায়রনমেন্ট, তোমার ভিতরে আমি কিন্তু সোনা রেখেছি, তুমি সাবধান, তুমি একে নষ্ট করতে পারবে, কিন্তু রেখেছি আসলে মাইল্ড স্টেট। Thin coatings of metallic or metallics or inorganic materials provide satisfactory barrier between metal and environment. সেটা কি করে, ব্যারিয়ার তৈরি করে, কম্বলের মতো দিয়ে ঢেকে রাখে চিপার মেটেরিয়ালকে। বিটুইন মেটাল, এই মেটালটা হচ্ছে সেই চিপার মেটাল and its environment, অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট আর মেটালের মাঝখানে সে একটা ব্যারিয়ার, স্যাটিসফ্যাক্টরি ব্যারিয়ার তৈরি করে। এর উদ্দেশ্য শুধু কারেকশন থাকে না, এর উদ্দেশ্য বহুবিধ। আমরা এখন কারেকশন পড়ছি বলে কারেকশনের কথা বলছি, কিন্তু আরো অনেক উদ্দেশ্যে পড়ানো হয়। সেই উদ্দেশ্যগুলো কি কি? কারেকশন রেজিস্ট্যান্স ডেভেলপ করা, ডেকোরেটিভ পারপাস, শাইনি করার জন্য, কারণ অ্যাপিয়ারেন্স না হলে কাস্টমার কোনো কিছুই কেনে না, ফার্স্ট অ্যাপিয়ারেন্স দেখে। মেকানিক্যাল প্রপার্টি ডেভেলপ করার জন্য, বিভিন্ন মেকানিক্যাল প্রপার্টি ডেভেলপ করার জন্য, এবং এটসেট্রা আরো অনেক উদ্দেশ্য আছে। উইয়ার রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, কারণ উইয়ারটাও হয় সারফেস থেকে, সেগুলো আমরা পরে 3-2 তে গিয়ে আমরা দেখব। পুরো একটা সেমিস্টার ব্যাপী একটা কোর্স, সো অনেক উদ্দেশ্য আছে সেগুলো। কোটিং গুলো যে সমস্ত পদ্ধতিতে ফেলা হয়, ইলেকট্রোডিপোজিশন, ফ্লেম স্প্রেইং, ক্লাডিং, হট ডিপিং, পেপার ডিপোজিশন, এটসেট্রা। অনেক ওল্ড টেকনিক আছে, অনেক মডার্ন টেকনিক আছে, লেজার টেকনিক আছে, ইত্যাদি ইত্যাদি, সবগুলো আমরা তখন করবো। Inorganics are applied by spraying, diffusion, chemical conversion, এগুলো আরো কতগুলো মেথডের কথা বলা হচ্ছে। যাই হোক, এখান থেকে এ পর্যন্ত আমাদের 3-2 সাবজেক্ট। সো এখানেই আমাদের 3-1 এর কোর্স শেষ। এই পর্যন্তই তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষা এবং CT4, CT3 যে পর্যন্ত ছিল তারপর থেকে এই পর্যন্ত। Thank you so much. Take care and stay safe. কারোর কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে ক্লোজ করে দিই। আমাদের সিলেবাস এখানে শেষ। আমি 4 ক্লাস টেস্ট 4 নিচ্ছি হচ্ছে 28 তারিখে বুধবার সকাল 10:05। আমি তার আগের দিন 27 তারিখে নেওয়া হচ্ছে তোমাদের কুইজ 354। কুইজের প্রসিডিউর সম্পর্কে তোমাদেরকে একটা মেইল দিয়েছি, পড়েছো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বলো। মানে একটু গ্রামে আসছি তো, মানে A4 সাইজের পেপারের কথা বলছিলেন ইনস্ট্রাকশনে, তো নরমালি খাতায় দেওয়া যাবে? মানে A4 সাইজটা আমার কাছে আপাতত নাই, আমি এখন গ্রামে আসছি। হ্যাঁ দেওয়া যাবে, তবে A4 সাইজ দিও। খাতা A4 সাইজ। খাতা কি A4 সাইজ ডিমাই সাইজ নাকি একটু ছোট? মানে নরমাল তো A4 সাইজ হয় না, A4 সাইজ একটু বড় হয়। আচ্ছা, তুমি স্ক্যান করে তুলে দিতে পারো, সেরকম আবার সেরকম দিও, যেন এমন বড় না হয় যে তুমি একটা স্ন্যাপের ভিতরে ধরাতে পারছো না, এরকম যেন বড় না হয়। হ্যাঁ, তোমাকে ক্যামেরা দিয়ে ছবি তুলে তোমাকে আপলোড করে দিতে হবে, তো অতএব অসুবিধা নেই। আমি A4 সাইজ ওই জন্যই বলেছি, যাতে একটা স্ন্যাপে তুমি একটা পেজ পুরোপুরি আনতে পারো। কেউ যদি লেটার সাইজ দিয়ে দেয়, লিগাল সাইজ দিয়ে দেয়, হয়তো নাও আসতে পারে, তখন ভেঙে ভেঙে দিলে একই লেখা দেখা যাবে 2 পেজে কিছু কিছু চলে আসছে, সেরকম যেন না আসে, দেয়া যাবে। হ্যাঁ বলো। বলেন স্যার, বিশেষ করে হ্যাঁ ঠিক আছে স্যার, ওই আপনি আর কি সাবমিশন টাইম মনে স্যার 5 মিনিট দিয়েছেন আর কি স্যার, এটা একটু বাড়ানো যায় যেহেতু ক্যামেরা অন থাকবে? ওইটা বাড়ালে আমি এইদিকে কমিয়ে দেবো।
এদিকে বাড়িয়ে দিয়েছি আমি। এটার মানে এই নয় যে তুমি একেবারে সেই 4টা পর্যন্ত তুমি লিখবা, লিখে তুমি তারপরে সাবমিশনে নিয়ে যাবে। কেন? তুমি 3:55 পর্যন্ত লেখো, লিখতে পারো না? জি স্যার। যার মনে হবে ওটা তোমার জন্য কম টাইম, সে 3:55 ভিতরে লেখা শেষ করে দাও। এদিকে আমি টাইম যথেষ্ট বেশি রেখেছি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? একটা জিনিস হলো স্যার, ওই আমাদের রুল 25 আর কি স্যার কোভিড এফেক্টেড। এখন ওর যে মানে ডকুমেন্ট, ওটা কি আপনাকে পাঠানো হ্যাঁ, কি স্যার? মানে পরে এক্সামিনার আর কি স্যার, ওকে কি বলবো তাহলে আপনাকে আর কি মেল করতে ওর ডকুমেন্ট গুলা? হ্যাঁ, তাই বলবো। ও তো তাহলে যদি পরীক্ষা না দেয়, পরে দেওয়ার একটা ব্যবস্থা করা যাবে না স্যার? এখন কি করা যাবে সেটা কিছু একটা ব্যবস্থা হবে আর কি। কোভিড এফেক্টেড হলে কিছু একটা ব্যবস্থা হবে। এখন পরে পরীক্ষা নেওয়া হবে না কি হবে সেটা জানি না, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে অথরিটির কাছে। তাহলে কি স্যার পরীক্ষা, ওকে আমি হ্যাঁ, মানে ওকে বললো আপনার সাথে যোগাযোগ করব। কিছু একটা ব্যবস্থা হবে। পরীক্ষা না দিলে তো ফেল হয়, ও ফেল হবে না। কিন্তু দ্বিতীয়বার কোশ্চেন করে দ্বিতীয়বার পরীক্ষা দিলে তখন আবার পরীক্ষার ইম্পর্টেন্স বা পরীক্ষার যে সিগনিফিকেন্স সেটা আবার ডিটোরিয়েট করে যায়। একই কোশ্চেন 2 রকম হয় না, হওয়ার কথা না। আবার 2 সময় একই পরীক্ষা হওয়ারও কথা না। সেটা কি হবে আমাকে জিজ্ঞাসা করতে হবে। জি স্যার, আমি ওর সাথে তবে ডেফিনেটলি সেটা একটা ব্যবস্থা হবে। সেই ইনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে। ওকে তাই বলি। ঠিক আছে? জি স্যার। আর যদি পরীক্ষা দিতে পারে তো হলোই স্যার, মানে পরীক্ষা দিয়ে দিবেন। পরীক্ষা দিতে পারলে তাহলে তো হলোই। হ্যাঁ, রাইট। তবে এটা তার স্বাস্থ্য আগে, এটা মনে রাখতে হবে। তাকে সুস্থ আগে হতে হবে। ঠিক আছে? রিস্ক নিয়ে যেন পরীক্ষা না দেয়। হ্যাঁ, লাইফ আগে, সবার আগে লাইফ। আর কোনো কোশ্চেন? এবং এটা টার্ম ফাইনাল পরীক্ষার মতোই। তোমরা টার্ম ফাইনাল পরীক্ষার আগের বার দিয়েছো যখন স্যাটিসফ্যাক্টরি আর এফ গ্রেড ছিল, তখন যেমন ছিল যে তোমরা ভিডিও সবসময় অন রেখেছিলে। আমার যখন খুশি আমি জিজ্ঞাসা কাউকে বলবো এই যে তোমার টেবিল দেখাও, তোমার বাম দিক দেখাও, তোমার ডান দিক দেখাও। যখন খুশি আমি যাকে খুশি তাকে আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করলাম সে আমার মনে করবো না স্যার আমাকে কেন সন্দেহ করলো। এটা মনে করার কিছু নেই। আমি র্যান্ডমলি 2-1জনকে জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, যাকে আমি খুব সিনসিয়ার অনেস্ট হিসেবেও দেখেছি তাকেও আমি জিজ্ঞাসা করতে পারি, বলে তোমার এক সাইড দেখাও, তোমার টেবিলটা দেখাও। যাতে তুমি সব আমার চাওয়া মাত্রই তুমি দেখাতে পারো কোথায় আছে। আর অলওয়েজ অনেস্টি আমি সবসময় এক্সপেক্ট করব। তারপরে পরীক্ষা যে শেষ হয়ে যাবে 4টা বাজার সাথে সাথে, 4টার আগে তোমরা শেষ করে দিতে পারবা। শেষ করে দিয়ে তুমি ইয়ে করতে পারবা, ছবি তোলা শুরু করতে পারবো। ওটা আপত্তি নেই, আপলোড করে দিতে পারবো, আপত্তি নেই। কিন্তু 4টার পরে কেউ লিখতে পারবো না। আমি যদি দেখি 4টার পরে কেউ লিখছো, তাহলে কিন্তু আমি তার মানে নিয়ম অনুযায়ী যা করার তাই করতে হবে আমাকে। 4টের পরে লেখার কোনো অনুমতি নেই। স্যার মানে হচ্ছে ক্যামেরা অন রাখা আর হচ্ছে মানে পিডিএফ ডকুমেন্ট তৈরি করা, দুইটা তো যাদের ওয়েবক্যাম নাই তাদের জন্য সম্ভব না স্যার। তখন তো একটু ক্যামেরা অফ করা লাগতে পারে। হ্যাঁ, সেই সময় একটু আমাকে বলে নিবা যে স্যার আমি এখন আমার নাই, আমি এখন এটা দিয়ে ঠিক আছে স্যার। ওই ছবি তুলছি। বুঝছো? হ্যাঁ, ওটা কত সময় লাগবে? 2-3 মিনিট লাগবে। ঠিক আছে? জি স্যার। সেফ টাইমে, সেফ জোনে থাকবা। আমার মনে হয় যে তোমরা 3:55 টার্গেট নিবা, যে 3:55 ভিতর লেখা শেষ করে দিবে। আর ক্লাস টেস্টের পেপারেও অনুরূপ ইনস্ট্রাকশন থাকবে। ক্লাস টেস্ট আগের মতো হবে না, যে ওই যে এমসিকিউ এইভাবে হবে না। আমি এটারও একটা ইনস্ট্রাকশন দিব, এখানেও একটা কোশ্চেন দিব, তোমাকে ডাউনলোড করে নিয়ে তোমার 7 পৃষ্ঠায় অ্যান্সার করে ওটাকে আবার আপলোড করতে হবে। এই 354 কুইজের মতোই, কিন্তু অত সময় না, অল্প সময়। এমসিকিউ কোশ্চেন থাকবে না। ওই দিন আমাদের জুমে থাকা লাগবে তাহলে? ওইদিনও জমে থাকা লাগবে। 20-25 মিনিট যে টাইমটা আমি ক্লাস টেস্ট নেবো, ওইদিনে জমে থাকা। আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো। জি স্যার।
Roll number 1, Yes, sir. 2, Yes, sir. 3, Sir. 4, Yes, sir. 5. সুজন রানা, সুজন রানা, স্যার সুজনের স্যার নেটে সমস্যা হয়েছে ছিল? আরো ছিল স্যার। ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম প্রেজেন্ট। 6, Yes, sir. 7, সীমান্ত দত্ত, 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Haim Faisal Chaudhary, 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, 40, উৎসবন বাড়ি, 41, Yes, sir. 42, Yes, sir. 43, 43, 44, Yes, sir. 45, 46, Yes, sir. 48, 47, Yes, sir. 48, Yes, sir. 49, Sir. 50. Roll number 50, Atik Shah, কৌশিক তুমি কত রোল নম্বরের কথা বলছিলে? Roll কবিতা 20, roll 25, sir. 25, রাইসা, জি স্যার। ও তো আজকে আছে না? জি স্যার, ও মানে ক্লাসে মানে প্রেজেন্ট আছে কিন্তু ওর শরীর খুব খারাপ, ও লাইক আচ্ছা, ঠিক মতো করতে পারতেছে না, আমার বলছে আগে। হুম, মানে 18 তারিখ হলো স্যার মানে টেস্ট করাইছে। আচ্ছা, আর 19 তারিখ টেস্ট করেছি আর একটা ক্লাস টেস্ট আমি অলরেডি মিস দিয়েছি গতকালে। ঠিক আছে, তুমি ওই যে একটা অ্যাপ্লিকেশন দিও আমাকে, হ্যাঁ? আমি হয়তো কুইজটা দিতে পারি, মানে দেওয়ার প্রবাবিলিটি বেশি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তোমার ইয়ে অ্যাডভাইজার স্যারকে জানিও ব্যাপারটা, হ্যাঁ? উনি তোমাকে সব থেকে বেস্ট সাপোর্ট দেবেন। জি স্যার। আজকে আনোয়ারুল্লাহ সিদ্দিকী 12 series 19, 12 series 19, আনোয়ারুল্লাহ সিদ্দিকী 1522, Yes, sir. অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি বেশ কয়েকজন। আনোয়ারুল্লাহ সিদ্দিকী, সীমান্ত দত্ত, ফাইম ফয়সাল চৌধুরী, উৎসবন বাড়ি, হানিফ আহমেদ, ইসমাইল হোসেন। Yes, sir. হানিফ কি আছে? হানিফ কি আছো? 44 আছে। হানিফ, সরি হানিফ ভুল বলেছি। নাজিয়া জেসমিন আছে, 43 অ্যাবসেন্ট। হ্যাঁ, ওটা বলতে গিয়ে হানিফেরটা বলে ফেলেছি। ইসমাইল হোসেন আর হচ্ছে আতিক শাহ, অনেক বেশি অ্যাবসেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেমিস্টার শেষ হলো, নেক্সট সেমিস্টার আবার দেখা হবে ইনশাল্লাহ। তার আগে আমাদের দুইটা ক্লাস টেস্টে আবার দেখা হচ্ছে, একটা ক্লাস টেস্ট এবং একটা কুইজে দেখা হচ্ছে। ঠিক আছে, সাবধানে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।